আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ। তো আবার চলে আসলাম তোমাদের অর্থনীতির সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের এই আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, কেননা এখানে খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো রয়েছে, জ্ঞানমূলক এমসিকিউ, সেগুলো নিয়ে কথা বলা হবে। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তাদেরও উপকারে আসে। আর একটা কথা না বললেই নয়, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর শেষ পর্যন্ত থাকো, সকলের জন্য অনেক উপকার হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো ইকোনমিক্সের সেকেন্ড পেপারের 1 নম্বরে যে এমসিকিউটি রয়েছে চ্যাপ্টার 1-এর, কোন কোন যুগে সর্বপ্রথম বাংলার সকল জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে? মুসলিম যুগে। আদিকালে কাদের আগমনে বাংলায় নতুন উপনিবেশ গড়ে ওঠে? তো এটার অ্যান্সার হচ্ছিল আর্যদের। তারপরে হচ্ছিল এখানে বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায়? বাংলার অর্থনৈতিক ইতিহাসকে এখানে গ নম্বর 5টি যুগে ভাগ করা যায়। কোনটি প্রাচীন হিন্দু যুগের অর্থনীতির সময়কাল? তো এটার অ্যান্সার হচ্ছিল আদি থেকে 1200 সাল পর্যন্ত। কোনটি মুসলিম যুগের অর্থনীতির সময়কাল? তো এখানে অ্যান্সার হচ্ছিল 1200 থেকে 1757 সাল পর্যন্ত। কোনটি ইংরেজ যুগের অর্থনীতির সময়কাল? তো এটার অ্যান্সার হচ্ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। কোনটি পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল? পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল হচ্ছিল 1947 থেকে 1971 সাল পর্যন্ত। প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কে ছিলেন? কৌটিল্য। কোন যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল? প্রাচীন যুগে। এরপরে 10 নম্বরে যে এমসিকিউটা রয়েছে, আর্যদের আগমনের সময় এদেশের সমাজ ব্যবস্থায় কোন প্রথা বিদ্যমান ছিল? সামন্ত প্রথা বিদ্যমান ছিল। কৌটিল্যের লিখিত অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ পাওয়া যায়? রেশম শিল্পের কথা উল্লেখ পাওয়া যায়। আদিকালে কারা বিভিন্ন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল? আর্যরা। প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে? কৌটিল্যের অর্থশাস্ত্র। কোন যুগে দাস প্রথা বিরাজমান ছিল? এটার অ্যান্সার হচ্ছিল আদি ও হিন্দু যুগে। প্রাচীন ও হিন্দু যুগে কোন শিল্প বেশ উন্নত ছিল? বস্ত্র। আদি ও হিন্দু যুগে বিনিময়ের ক্ষেত্রে কোনটির প্রচলন ছিল? দ্রব্য। প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কৌটিল্য কোথাকার পণ্ডিত ছিলেন? এটার অ্যান্সার হচ্ছিল তক্ষশিলার পণ্ডিত ছিলেন। আর্যদের আগমনের সময় লেনদেনের ক্ষেত্রে কোন প্রথা বিদ্যমান ছিল? বিনিময় প্রথা বিদ্যমান ছিল। কার ভ্রমণ কাহিনীতে উল্লেখ্য আছে বাংলাদেশের মসলিন বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে মসলিনের তৈরি পোশাক অনায়াসে আংটির ভেতর দিয়ে ভেতরে বের করা যেত? বার্নিয়ার। 19 নম্বর অ্যান্সার ক নম্বর বার্নিয়ারের। কোন যুগে কাঠ খোদাই, পাথর শিল্প, ধাতু শিল্প ও মৃত্তিকা শিল্পের বিকাশ ঘটে? এটার অ্যান্সার হচ্ছিল আদি ও হিন্দু। চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো এখন। চ্যাপ্টার 2 এর 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এগার এবং কালচারা কোন ভাষার শব্দ? ল্যাটিন ভাষার শব্দ। এগার কোন ভাষার শব্দ? এগার শব্দের অর্থ কি? এটার অ্যান্সার হচ্ছিল মাঠ। কালচার শব্দের অর্থ কি? চাষ করা। এগ্রিকালচার কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। কোনটি পৃথিবীর প্রাচীন বৃহত্তম শিল্প? কৃষি শিল্প। কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশ থেকে? প্যালেস্টাইনে। আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল? প্রায় 8000। কোনটির মধ্য দিয়ে মানব সভ্যতার যাত্রা শুরু হয়েছে? কৃষির মধ্য দিয়ে। কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কি বলে? ক্ষেত্রকর। পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি, কে বলেছেন? এটা বলেছেন আর.এল. কোহেন। কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যোগসূত্র রয়েছে? কৃষির সাথে। সোনিয়ার বাবা তাদের জমিতে ধান, পাট ও নানা রকম শাকসবজি উৎপাদন করেন। সোনিয়ার বাবার পেশাটিকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? তো এখানে হচ্ছিল কৃষি নামে। আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো 1, 2, 3 উন্নত প্রযুক্তির ব্যবহার, কীটনাশকের ব্যবহার, উৎপাদন কৌশল। কৃষির মূল লক্ষ্য হলো, এখানে হচ্ছিল 3টি হবে: শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ, শস্য উৎপাদন, খাদ্য উৎপাদন। প্রাচীনকালে কৃষির উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো দেখতে চাইলে যেতে হবে কোথায়? এখানে 3টি দেশে: ইতালি, চীন, তুরস্ক। উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায়, এখানে হচ্ছিল 3টি হবে: মাঠ ফসলকে, উদ্যান ফসলকে, বনজ সম্পদকে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে: ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে।
এখানে 17 নম্বরের আনসার, মানুষের উল্লেখিত কর্মকাণ্ডকে কি বলা হয়? কৃষি বলা হয়। মানুষের উক্ত কর্মকাণ্ডে নিয়ামক হিসেবে কাজ করে কোনটি? 1, 2, 3, অর্থাৎ জলবায়ু, ভূপ্রকৃতি, মূলধন, তিনটি হবে। কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া? জৈবিক ও প্রাথমিক। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষি। এখন কথা বলবো চ্যাপ্টার 3 নিয়ে। বাংলাদেশের শিল্প খাত কয়টি উপখাতে বিভক্ত? এটার আনসার হচ্ছে 4টি উপখাতে বিভক্ত। শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্প কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? এটার আনসার হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতার জন্য কোনটি অপরিহার্য? শিল্পের উন্নয়ন অপরিহার্য। শিল্প খাতে নিয়োজিত শ্রম শক্তির কত শতাংশ ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প নিয়োজিত? 89%। স্বাধীনতার পর 1972 সালে জিডিপিতে কৃষি ও শিল্প খাতের অবদান কত ছিল? 62 ও 4%। স্বাধীনতার পর শিল্প খাতের 92% শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কোন আদর্শ অনুসরণ করে? এটার আনসার হচ্ছিল ক নাম্বার, সমাজতান্ত্রিক। কোন শিল্পে মূলধন সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি? মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি। তো সরি, এখানে বানানটা ভুল হয়েছিল। ঘ নম্বরে কুটির শিল্প। মিলা ভিটা কোম্পানিটি কি ধরনের প্রতিষ্ঠান? তো এখানে হচ্ছিল গ নাম্বার, ফার্ম। মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। উৎপাদিত পণ্য ও সেবার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কোন আমলে এ দেশে কোনো বৃহৎ শিল্প গড়ে ওঠেনি? ব্রিটিশ আমলে। বাংলাদেশের সরকার কোন শিল্প নীতি ঘোষণার মাধ্যমে শিল্প সমূহকে ব্যক্তি মালিকানা ছেড়ে দিতে শুরু করে? শিল্প নীতি 1986-তে। রূপকল্প 2021 অনুযায়ী 2021 সালের মধ্যেই জাতীয় আয়ের শিল্প খাতের অবদান কত হবে? 40%। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও কোনটির গুরুত্ব অপরিসীম? শিল্পের গুরুত্ব অপরিসীম। পাট, বস্ত্র, চিনি, কাগজ সবই কোন ধরনের শিল্প? ভোগ্য শিল্প। কোন শিল্পে শ্রম নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা যায়? বস্ত্র শিল্প। কোন শিল্পে মূলধন নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়? ভারী। 1971 সালের স্বাধীনতার পর কোনটির অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি? এটার অ্যান্সার হচ্ছিল খ নাম্বার, দক্ষ ব্যবস্থাপনা। দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে কোনটি যুগোপযোগী শিল্পনীতি? এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার, শিল্পনীতি 2010। এখন কথা বলবো চ্যাপ্টার 4 নিয়ে। স্বাধীনতার পর বাংলাদেশের সর্বপ্রথম কোন সালে আদমশুমারি পরিচালিত হয়েছিল? 1974 সালে। কত বছর পর পর আদমশুমারি পরিচালিত হয়? 10 বছর পর পর। কোন ভৌগোলিক স্থানে বসবাসকারী লোক সংখ্যার সমষ্টিকে কি বলে? জনসংখ্যা বলে। কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়? আদমশুমারির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,577 বর্গ কিলোমিটার। আধুনিক পদ্ধতিতে কোন সালে প্রথম আদমশুমারি পরিচালিত হয়? 1665 সালে। বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কি বলে? জনসংখ্যার ঘনত্ব বলে। কোনটির দ্বারা ভূমির উপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ পায়? জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে। বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা কত? 15,89,00,000। ক দেশের আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 800 জন। ক দেশের জনসংখ্যা কত? 16 কোটি। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্র হলো ডিপি ইকুয়াল টিপি টিএ। এখানে ডিপি বলতে কি বোঝানো হয়েছে? ডিপি বলতে এখানে বোঝানো হয়েছে জনসংখ্যার ঘনত্বটা। আধুনিক পদ্ধতিতে 1665 সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত হয়? এটা অ্যান্সার হচ্ছিল আয়ারল্যান্ডে। বাংলাদেশের জনসংখ্যার নীতিতে কোনটিকে উৎসাহিত করা হয়? বহির্গমনকে। কোন দেশের জনসংখ্যা পরিমাপে কয়টি পদ্ধতি ব্যবহার করা যায়? 4টি পদ্ধতি ব্যবহার করা যায়। আদমশুমারির জনমিতিক চলক হলো, এখানে হচ্ছিল 3টি হবে: শিক্ষার হার, বয়স কাঠামো, নারী পুরুষ অনুপাত। কোন দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে জানতে হবে 1 ও 2 জনসংখ্যার মোট জনসংখ্যা, মোট ভূমির আয়তন।
এখানে এরপরে ক নম্বরে, একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে। দেশটির একজন দরিদ্র কৃষক হচ্ছে রহিম, তার পরিবারের সদস্য 11 জন। সে গ্রামে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। ক দেশের সাথে কোন দেশের সাদৃশ্য পাওয়া যায়? বাংলাদেশের সাদৃশ্য পাওয়া যায়। রহিমের পরিবারের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হলো, এখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ মাটির উর্বরতা, জীবনযাত্রার পদ্ধতি, জলবায়ু। তিনটি হবে এখানে আনসার, অর্থাৎ ঘ নাম্বার। এখন কথা হলো 5 নম্বর চ্যাপ্টার নিয়ে। তো 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? খাদ্যের প্রাপ্যতা, ক্রয় ক্ষমতা। খাদ্য নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। FAO এর অর্থ হচ্ছিল খাদ্য ও কৃষি সংস্থা। কোন সালে বিশ্ব খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1996 সালে। খাদ্য প্রাপ্তির বিষয়টি নিচের কোনটির সাথে সম্পর্কিত? খাদ্যের যোগানের সাথে সম্পর্কিত। খাদ্য নিরাপত্তার সমস্যাটি কোন ধরনের সমস্যা? বৈশ্বিক সমস্যা। পরিবারের সকল সদস্যদের পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা যায় কিভাবে? এটা আনসার হচ্ছিল সংরক্ষণের মাধ্যমে। খাদ্যশস্যের উৎপাদন কম হলে কি দেখা যায়? খাদ্য ঘাটতি দেখা যায়। খাদ্য নিরাপদকরণের জন্য বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইন কোন সালে প্রণয়ন করা হয়? 1996 সালে প্রণয়ন করা হয়। বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য প্রাপ্তির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কোন সালে প্রণয়ন করা হয়? 2009 সালে প্রণয়ন করা হয়। বাংলাদেশের কত ভাগ মহিলার BMI 18.5 এর নিচে? এটা আনসার হচ্ছিল 30% লোক মানুষের। হোটেল সোয়াসে রোগে আক্রান্ত কর্মচারী নিয়ে খাদ্য পরিবেশন করাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত হোটেল এর মালিককে কত বছর কারাদণ্ড দিবে? 3 বছরের কারাদণ্ড দিবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতে সরকারের কোনটি করা উচিত? বাজেটে অধিক বরাদ্দ। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভোক্তা স্বার্থের অধিকার কয়টি? 8টি। খাদ্যে ভেজাল খাদ্যের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড আইন পাশ করা হয় কত সালে? 2005 সালে। এখন কথা বলবো একটা অনুচ্ছেদ নিয়ে। তো এখানে দেওয়া আছে অনুচ্ছেদটি, তানহার দেশের জনগণ প্রতিদিন খাদ্য গ্রহণ করে 3400 কিলো ক্যালোরি, কিন্তু সুমের দেশের জনগণ মাত্র 1800 ক্যালোরি খাদ্য গ্রহণ করে। সুমির দেশের জনগণের মধ্যে নিচের কোনটি বিরাজমান? পুষ্টিহীনতা বিরাজমান। সুমির দেশে দেখা যায়, এখানে হচ্ছিল 1 ও 2 হবে, জনস্বাস্থ্যের হানি, মোট শ্রমশক্তির হ্রাস। 1 ও 2। খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত কয়টি? 3টি। খাদ্য ঘাটতি মোকাবেলায় কোনটি প্রয়োজন? খাদ্য মজুত প্রয়োজন। খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে কিসের উপর? এখানে হচ্ছিল খাদ্যের যোগানের উপর। এখন কথা বলবো চ্যাপ্টার 6 নিয়ে। ইংরেজি ফিন্যান্স শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ফিনিশ। ফিনিশ শব্দের অর্থ কি? অর্থ সংস্থান। অর্থ ব্যবস্থার কি বলে অভিহিত করা হয়? অর্থকে ব্যবসার কি বলে অভিহিত করা হয়? এখানে জীবন শক্তি বলে। অর্থায়ন ধারণাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? 2টি অর্থে ব্যবহৃত হয়। কোনটিকে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বলে? মধ্যমেয়াদী অর্থায়নকে। ব্যবসায় অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃত পায় কোন সালে? 1897 সালে। ডক্টর পল গান্ধীজি আশ্রম নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন যেখানে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটি কি ধরনের অর্থায়ন হয়ে থাকে? অব্যবসায় অর্থায়ন। মালিকানার ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। স্বল্প মেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠানিক উৎস কোনটি? ক্ষুদ্র ঋণ দান সংস্থা। ব্যবসায় অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সময়ের প্রেক্ষিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। স্বল্প মেয়াদী অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে? 1 বছরের কম সময়ের জন্য। দীর্ঘমেয়াদী অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে? 7 থেকে 20 বছরের জন্য হয়ে থাকে। উৎপত্তির দিক থেকে অর্থায়ন বলতে বোঝায় 1 ও 3, অর্থাৎ অর্থের যোগান, অর্থের সংস্থান। ব্যবসায় অর্থায়নকে ভাগ করা যায়, এখানে হচ্ছিল 1, 2, 3। ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন, সরকারি ব্যবসায় অর্থায়ন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্থায়ন। অর্থায়নকে প্রথমত ভাগ করা যায়, এখানে হচ্ছিল 16 নম্বর অ্যান্সার 1 ও 2, সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন। অব্যবসায় অর্থায়নের উদাহরণ হলো, এখানে হচ্ছিল 3টি, লাইব্রেরিতে অর্থায়ন, এতিমখানায় অর্থায়ন, মহিলা সমিতিতে অর্থায়ন।
কোনটি বাংলাদেশের প্রধান সর্ববৃহৎ শেয়ার বাজার? ডিএসই। বেসরকারি অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। বিনিয়োগ ব্যাংক কোন মেয়াদে নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থায়ন করে থাকে? দীর্ঘমেয়াদী। প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কিসের ভিত্তিতে মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিয়েছেন? অর্থের ভিত্তিতে। কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী? অর্থ সরবরাহ হ্রাস। অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। উক্তিটি কার? হ্যাটারের। আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা ও প্রকৃতি নির্ণয় কোনটি ব্যবহার করেন? জাতীয় আয় সূচক। অর্থের যোগানের বৃদ্ধির সাথে সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না? দ্রব্য সামগ্রীর যোগান। কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য? ক্রয় ক্ষমতা হ্রাস। মুদ্রাস্ফীতি মূলত কি নির্দেশ করে? দাম বৃদ্ধির প্রক্রিয়া। অর্থের যোগান স্থির থেকে উৎপাদন কমে গেলে কোনটি দেখা যায়? মুদ্রাস্ফীতি দেখা যায়। জামাল সাহেব আগে অল্প টাকা দিয়েই প্রয়োজনীয় বাজার করতে পারতেন, কিন্তু বর্তমানে অনেক টাকা দিয়েও আগের মতো বাজার হয় না। অর্থনীতির এই ধরনের সমস্যাকে কি বলে? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য কি হয়? অর্থের মূল্য হ্রাস পায়। কোনটি মুদ্রাস্ফীতির কারণ? এখানে হচ্ছিল মুদ্রার অবমূল্যায়ন। তারপরে 12 নম্বরে একটি দেশের মুদ্রাস্ফীতি ঘটলে এখানে হচ্ছিল 3টি হবে। দ্রব্যের দাম ক্রমেই বাড়ে, কার্য চাহিদা দ্রুত বাড়ে, অর্থের মূল্য ক্রমাগত কমে। এরপরে একটি দেশে মুদ্রাস্ফীতি ঘটলে কমে যায় 1 ও 2 অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের তুলনায় দ্রব্যের যোগান। নিচে একটি উদ্দীপক দেওয়া আছে। মিস্টার রাকিব একটি দেশে ভ্রমণে গিয়ে দেখলেন যে ওই দেশে 2016 সালে সামগ্রিক দামস্তর ছিল 560 এবং 2017 সালে তা হয়েছে 610। দেশটিতে মুদ্রার যোগান ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দামস্তর ও ক্রমাগত বাড়ছে, ফলে মুদ্রাস্ফীতির হারও বৃদ্ধি পাচ্ছে। এখানে 14 নম্বরের অ্যান্সার হচ্ছিল 8.93%। উক্ত হার পরিমাপে বিবেচনা করতে হয়। এখানে ছিল 1 ও 2 চলতি বছরের দামস্তর, ভিত্তি বছরের দামস্তর। উৎপত্তির কারণে ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার? 2 প্রকার। দেশের সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা যায়? চাহিদা প্ররোচিত। দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়লে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়? উল্লফন মুদ্রাস্ফীতি। অর্থনৈতিক কর্মকাণ্ডকে উদ্দীপন করে কোন ধরনের মুদ্রাস্ফীতি? মৃদু মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশনিং প্রভৃতি সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটে? দমিত মুদ্রাস্ফীতি। এরপর চ্যাপ্টার 8 নিয়ে বাণিজ্যের ধারণার উৎপত্তি হয় বাণিজ্যবাদীদের চিন্তা থেকে। কিসের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের সূচনা ঘটে? দাস ব্যবসা। কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি? ভৌগোলিক বিশেষীকরণ। 2 বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে কি বলে? আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের দিক কয়টি? 2টি। কখন আন্তর্জাতিক বাণিজ্যের গতি বৃদ্ধি পায়? শিল্প বিপ্লবের পর। কোনটি বাণিজ্যের প্রসারিত রূপ? তো এখানে খ নম্বর অ্যান্সার আন্তর্জাতিক বাণিজ্য। তো আমরা কলমটা একটু চেঞ্জ করে নেই। বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে, আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এতে কোন বাণিজ্য সংগঠিত হয়? আন্তর্জাতিক বাণিজ্য। তো যারা যারা এখনো পর্যন্ত আসো এই ক্লাসটিতে একটা কমেন্ট করো যে ভাইয়া এই পর্যন্ত এসেছি, বাকি ক্লাসটুকু করব। আর চ্যানেলে যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরো আমরা উপকৃত হব এবং তোমাদের জন্য আরো এর থেকে বেটার এমসিকিউ বা বেটার ক্লাস নিয়ে আসবো। 9 নম্বরে বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো দেশ অন্য দেশ থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে তখন তাকে কোন বাণিজ্য বলা হয়? আমদানি বাণিজ্য বলা হয়। বাংলাদেশ, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চাল ক্রয় করে, এর ফলে কোন বাণিজ্য সংগঠিত হবে? আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে। দুটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হলে তাকে কোন বাণিজ্য বলে? দ্বিপাক্ষিক বাণিজ্য বলে। কোন বাণিজ্যের ক্ষেত্রে কোটা ও শুল্ক আরোপিত হয়? সংরক্ষিত বাণিজ্য। সর্বপ্রথম মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে মত দেন কোন অর্থনীতিবিদ? ডেভিড রিকার্ডো। রাজশাহীর সিল্ক শাড়ি ঢাকায় আনা এবং ঢাকার জামদানি শাড়ি রাজশাহীতে বিক্রি হলে কোন ধরনের বাণিজ্য সংগঠিত হয়? অভ্যন্তরীণ বাণিজ্য।
যে বাণিজ্য কোনো রূপ বিধি নিষেধ কোটা শুল্ক আরোপ করা হয় না তাকে কি বাণিজ্য বলে? অবাধ বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্যের দুটি দিক হলো 2 ও 3। অভ্যন্তরীণ বাণিজ্য, তো এখানে আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে 2 বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত হয়, এখানে হচ্ছিল 1 ও 2 আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে অ্যান্সার হচ্ছিল 2 ও 3। অবাধ বাণিজ্য, সংরক্ষিত বাণিজ্য। মিসেস রানু বেগম নিজ উদ্যোগে পাটের শিকা, দোলনা, ব্যাগ, মাদুর সহ বিভিন্ন জিনিস তৈরি করেন। পরবর্তীতে তিনি এসব পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন। এখানে হচ্ছিল মিসেস রানু বেগম কি ধরনের ব্যবসার সাথে জড়িত? আন্তর্জাতিক বাণিজ্য। উক্ত বাণিজ্যের গুরুত্ব হলো 1, 2, 3 বৈদেশিক পুঁজিতে লাভ, বৈদেশিক মুদ্রা অর্জন, দেশীয় বাজারের প্রসার। এখন কথা হলো চ্যাপ্টার 9 নিয়ে। সরকারের আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়াদি আলোচনাকে কি বলে? সরকারি অর্থ ব্যবস্থা। দেশের ভিতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কি বলে? রাজস্ব ব্যয়। সরকারি ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। সরকারি অর্থ ব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে? 4টি বিষয় নিয়ে আলোচনা করে। উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় কত প্রকার? 2 প্রকার। উৎপাদনের ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার? 2 প্রকার। ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার? 2 প্রকার। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয় কত প্রকার? 3 প্রকার। সরকারি ঋণের উপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়? রাজস্ব ব্যয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে? মূলধনী ব্যয়। সরকারের রাজস্ব ব্যয়ের খাতগুলো হলো 1 ও 3 প্রতিরক্ষা ব্যয়, মানব সম্পদ উন্নয়ন। সরকারের মূলধনী ব্যয়ের খাত হলো, এখানে হচ্ছিল 3টি হবে, তো এগুলো একটু দেখে নিও। 13 নম্বরে দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার ব্যয়কে বলা হয় 1 ও 3 রাজস্ব ব্যয়, অনুন্নয়নমূলক। তো এটা হবে না, মাঝেরটা হবে না। তো এরপর 14 নম্বর সম্পদ সৃষ্টি কিংবা বিদ্যমান সম্পদের সঙ্গে অতিরিক্ত সম্পদের সংযোজনের কাজের ব্যয়কে বলা হয়, এখানে অ্যান্সার হলো 2 এবং 3। তাহলে হচ্ছিল উন্নয়নমূলক ব্যয়, মূলধনী ব্যয়। তো এরপরে আবেদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রাক বাজেট পরিচালনায় দেখলো যে সরকার প্রধানত 2টি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করে। এর একটিতে ছিল বেসামরিক প্রশাসনিক ব্যয়, অন্যটিতে অবকাঠামো ব্যয়। তো এখানে খ নম্বর অ্যান্সার রাজস্ব ব্যয়, মূলধনী ব্যয়। আবেদের দেখা প্রথম ব্যয়টির উদ্দেশ্য হচ্ছিল এখানে 1 ও 2 অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা। 19বিংশ শতাব্দীতে রাষ্ট্রকে কোন ধরনের রাষ্ট্র বলা হতো? কল্যাণমূলক রাষ্ট্র বলা হতো। ব্যক্তি উদ্যোগ বিনিময়ে কার্যক্রম পরিচালিত হলে কোনটির ব্যবহার নিশ্চিত হয় না? সম্পদের কাম্য ব্যবহার। সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ সাধন। অব্যবহৃতভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতরে কোনটি বজায় রাখা উচিত? অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। চ্যাপ্টার 10 নিয়ে কথা বলবো এখন। কোন দেশে অর্থনৈতিক পরিকল্পনার প্রথম সূত্রপাত ঘটে? রাশিয়া। পঞ্চবার্ষিক পরিকল্পনা সর্বপ্রথম শুরু হয় কবে? 1928। উন্নয়ন পরিকল্পনা সাধারণত কত বছর মেয়াদী হয়ে থাকে? 5 বছর মেয়াদী হয়ে থাকে। তো এরপরে কোন সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অগ্রাধিকার সমূহ নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। কার অভিমত? বারাওয়ারা উঠন। কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদনশীল কার্যাবলীর দিক নির্দেশনাই হলো পরিকল্পনা। কে বলেছেন? হায়েক বলেছেন। যে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন লক্ষ্য অর্জন করা হয় তাকে কি বলে? উন্নয়ন পরিকল্পনা। উন্নয়ন পরিকল্পনা ধারণাটি কখন বিশ্বব্যাপী সমর্থন লাভ করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। উন্নয়ন পরিকল্পনা কে প্রণয়ন করে? ঘ নম্বর সরকারি কর্তৃপক্ষ। বাংলাদেশের সরকার প্রতি বছর বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। উক্ত পরিকল্পনায় সরকার কিসের সর্বোত্তম ব্যবহারে পাওয়ার পরিকল্পনা দেয়? সম্পদের সুষ্ঠু ব্যবহার। পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কোনটি? উদ্দেশ্য। উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? মিতব্যয়িতা। পরিকল্পনা প্রণয়নে কোনটি নির্বাচন করতে হয়? প্রকল্প। সময়ের দিক বিবেচনায় উন্নয়ন পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। রবিনসের মতে পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য, এখানে হচ্ছিল 2, 3 হবে, কাজ করা, পছন্দ করা। উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ
করে, এখানে 2-3 হবে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, মিশু একটি প্রাইভেট ফার্মের চাকরি হওয়ার সুবাদে একটি বাণিজ্যিক ব্যাংক ডিপিএস স্কুলে অর্থ জমা করতে থাকে। ব্যাংকটি 5 বছর দ্বিগুণ লাভ দেবে, ফলে সে সেখানে অর্থ জমা দিতে আগ্রহী হয়। তো এখানে মিশু কোন পরিকল্পনা ইঙ্গিত করছে? পঞ্চবার্ষিক পরিকল্পনা। উক্ত পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য হলো 1 ও 2 গড় বার্ষিক জিডিপি বৃদ্ধি, কৃষি উন্নয়ন বৃদ্ধি। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কোন ধরনের পরিকল্পনা সমাজের সকলের মতামতের প্রতিফলন ঘটে? বিকেন্দ্রিক পরিকল্পনা। রাশিয়া একটি সমাজতান্ত্রিক দেশ, দেশটি তার উন্নয়ন পরিকল্পনার কোন পরিকল্পনা গ্রহণ করবে? কেন্দ্রীয় পরিকল্পনা। তো এই ছিল তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা আসতে পারে যে এমসিকিউ গুলা গুরুত্বপূর্ণ সেগুলা। তো এখন পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখলা এবং শেষ পর্যন্ত যারা যারা ছিলা, সকলে একটা একটা করে কমেন্ট করে যাও যে ভাইয়া শেষ পর্যন্ত ছিলাম। আর এই পিডিএফটি যদি কারো লাগে তাহলে অবশ্যই যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা কমেন্ট করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই 2টা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, দিয়ে পিডিএফটা তোমরা নিতে পাবা। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলকে জানাই আল্লাহ হাফেজ।